হ্যালো ভাই, আজকের টপিক হচ্ছে মনিটারি পলিসি। মনিটারি পলিসি মনিটারি পলিসি হলো ডিমান্ড সাইড ইকোনমিক পলিসি। ডিমান্ড সাইড ইকোনমিক পলিসি এর মেন অবজেক্টিভ, মেন অবজেক্টিভ গুলো কি কি? এর মেন অবজেক্টিভ হচ্ছে কন্ট্রোল ইনফ্লেশন। ইনফ্লেশন হলো কোনো জিনিসের দাম প্রাইস রাইজিং। ধরো 100 টাকার দাম, একটা ফুটবলের দাম ছিল, ফুটবল 100 টাকা ছিল, পরে সেই ফুটবলের দাম হলো 120 টাকা। তো 20 টাকা হয়েছে, এটা হচ্ছে ইনফ্লেশন। 20 টাকা বৃদ্ধি পায়, এটাই ইনফ্লেশন। সো এছাড়া প্রাইস স্টেবিলিটি, ইকোনমিক গ্রোথ, এর ফলে তার জন্য মনিটারি পলিসি আনে। সো মনিটারি পলিসির উদ্দেশ্য কন্ট্রোল ইনফ্লেশন, ইকোনমিক গ্রোথ। কারণ যখন মনিটারি পলিসি অ্যাপ্লাই করবে তখন রেট বাড়বে, ইন্টারেস্ট বাড়বে, এর ফলে ইকোনমিক গ্রোথ বাড়বে। ধরো এই কদিন আগে ইউএসএ ফেডারেল রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট কমানোর ফলে অনেক সেন্সেক্স উপরে গেছিল, স্টক মার্কেট উপরে গেছিল, ফাইন্যান্সিয়াল মার্কেট। ধরো রেট 5% হয়, আর একটা রেট 10%, রেট 10%। 100 টাকা দিলে 105 টাকা নেবে, আর এখানে 100 টাকা দিলে 110 টাকা নেবে। সো সব কম এখানে নেবে, কেন? এখানে ডিমান্ড বেশি হবে, ফলে ডেভেলপ হবে, ফলে ডিমান্ড বেশি হবে, তার জন্য জিনিস চাহিদা থাকবে। বাট এখানে ডিমান্ড থাকবে না, তো তার জন্য এই কারণে ইন্টারেস্ট খুব গুরুত্বপূর্ণ। সো মনিটারি পলিসি খুব গুরুত্বপূর্ণ। চলো এবার মনিটারি পলিসির মেম্বারগুলো। ইন্ডিয়াতে মনিটারি পলিসি মেম্বার টোটাল 6 মেম্বার। 3 মেম্বার অফিসিয়াল অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর 3 মেম্বার ইউনিয়ন মিনিস্টার চুজ বাই গভর্নমেন্ট। আরবিআই গভর্নর ইজ চেয়ারপারসন। আরবিআই হলো ব্যাংকার ব্যাংক, আরবিআই কে পিতা বলা হয়। আরবিআই হলো ইজ ব্যাংকার ব্যাংক। আরবিআই হচ্ছে সব ব্যাংকের বাপ। নেক্সট, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তোমার প্রথমে বুঝতে হবে আরবিআই ব্যাংকের ব্যাংক। সো আরবিআই লোন দেয় কাস্টমারকে। এবার ব্যাংক কাস্টমারকে লোন দেয় ক্রেডিট আর লেন্ডিং। আর যখন প্রাইসের মূল্য বৃদ্ধি হবে, তখন ইনফ্লেশন হবে, তখন আরবিআই ব্যাংকে বলবে লেন্ডিং কম করো। মানে আমাদের কাছে টাকা আসার জন্য জিনিসপত্র দাম বেড়ে যাবে, কারণ ডিমান্ড বাড়বে। সো তার লেন্ডিং এর হার যখন যদি 5% থাকে, তাহলে আরবিআই বলবে 10% করে দাও, ইনক্রিজ 10%। তাহলে সাধারণ মানুষের কাছে পয়সা কম আসবে, ডিমান্ড কমে যাবে, তাই ইনফ্লেশন কমে যাবে। এবার যদি বাজারে ইনফ্লেশন না থাকে, তাহলে ক্রেডিট, মানুষের কাছে টাকা পয়সা নেই, তাই ডিমান্ডও কমে যাবে। সো আরবিআই বলবে ক্রেডিট বাড়িয়ে দাও, সস্তা ইন্টারেস্ট দাও। যদি 10% থাকে তাহলে 5% করো, তার ডিমান্ড বাড়বে। এইভাবে আরবিআই কন্ট্রোল করে ইনফ্লেশন। তার মনিটারি পলিসি 4 খুব ভালো, 4% ভালো। 4 প্লাস মাইনাস হয়, 4 যদি 7 হয়ে যায়
তার লেন্ডিং ইনক্রিজ লেন্ডিং ইনক্রিজ ইন্টারেস্ট রেট 2 হয়ে গেলে ক্রেডিট ইনক্রিজ। সো আরবিআই এভাবে তার মনিটরি পলিসি কন্ট্রোল করে। এছাড়া আরবিআই অনেক ইনস্ট্রুমেন্ট আছে যার ফলে ইনফ্লেশন কমে যায়, যেমন সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ। চলো প্রথম থেকে শুরু করে যাই। এবার তোমার বুঝতে হবে ব্যাংক ফ্যাসিলিটি। কোথায় পাই? ব্যাংক। আমাদের মধ্যে সাধারণ কাস্টমার ব্যাংক এখান থেকে লোন নেয়, ব্যাংকে যখন টাকা জমা করে ব্যাংক আবার বড় বড় ইনভেস্টার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করবে, বিল্ডিং এইসব বানিয়ে দিয়ে দেয় বড় বড় মানুষ, বড় বড় বিজনেসম্যানকে। সো ব্যাংকে যখন টাকা জমা করে মানুষকে ইন্টারেস্ট 3% ইন্টারেস্ট রিটার্ন দেয়, কিন্তু ব্যাংক ইন্টারেস্ট মিলিয়নিয়ারকে 9% ইন্টারেস্টে বিজনেসম্যান মিলিয়নিয়ারকে দিয়ে দেয়। যদি 100, তাহলে ব্যাংকে একটা ফায়দা হয়ে গেল 6%। এইভাবে ব্যাংক ইনকাম করে। সো ব্যাংকে ডিমান্ড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট এভাবে। ডিমান্ড ডিপোজিট ব্যাংকের কাছ থেকে যখন টাকা চাইবে তখন জানবে আমি ডিমান্ড থাকবে, আমি 100 টাকা দিলাম, 100 টাকা জানে তাড়াতাড়ি পেয়ে যায়, একে ডিমান্ড ডিপোজিট বলা হয়। ব্যাংকে যখনই কাছ থেকে নিয়ে যাবে 100 টাকা, যদি ব্যাংকে জমা করে তার সঙ্গে সঙ্গে আমাকে দিতে হবে। ডিমান্ড ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্টে। এছাড়াও ফিক্সড ডিপোজিট। ধরো আমি একটা ফরচুনার কিনবো, ফরচুনার কেনার জন্য আমার টাকা গুছাচ্ছি, ওই টাকা গুছাতে আমি ফিক্স অ্যামাউন্ট করলাম, 10 বছর পর 10 বছর অ্যামাউন্ট দেবো, এত 1 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা পাবো। সো এখানে ফিক্স হিসাবে দেওয়া হবে, তো মিনিমাম 5 বছর ইয়ার্স ফিক্সড ডিপোজিট ভাবে রাখা হয়। ধরো 5 বছর পরে আমি টাকা নেব, আজ টাকা জমা করলাম, 5 বছর পরে আমি টাকা নেব। এছাড়া কারেন্ট অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট লাগে না ব্যাংকের, নো ইন্টারেস্ট, যত বড় টাকা নাও লেনদেন হোক। কিন্তু এবার তোমার অ্যাসেট লায়াবিলিটি। ধরো আমার নাম শহীদুল, আমার বন্ধুর নাম বিশম্বর। আমার কাছে 1000 টাকা আছে, আমি বিশম্বরকে দিলাম, টাকা তো ঘুরে পাবো না জীবনে। তো আমার কাছে 1000 টাকা আছে, আমার নিজের মাইসেল 1000 টাকা, এটা হচ্ছে অ্যাসেট। কিন্তু যখন আমার বন্ধুকে দিলাম 1000 টাকা রিটার্ন তো জীবনে দিবে না শালা, তো এটা হচ্ছে লাইবিলিটি। সো আমার টাকা যখন আমার থাকবে তখন আমার একে অ্যাসেট বলবো, আর যখন কাউকে ধার দেবো তার সেটা লাইবিলিটি। সো এটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি। তেমনি ব্যাংকেও টাকা তার দিয়ে সময় তো দিয়ে দিতে হবে, এবং তাদের ব্যাংকের লাইবিলিটি থাকে। আমি ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংকের লাইবিলিটি যে আমার টাকা রিটার্ন দিবে। ব্যাংক ধরে নাও কোন বিজনেসম্যান মিলিয়নিয়ারকে টাকা জমা দিল, ও বিজনেসম্যান মিলিয়নিয়ারের দায়িত্ব থাকবে যেন ব্যাংকে টাকা রিটার্ন দেয়। তো এটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি। এছাড়া নেট ডিমান্ড টাইম লাইবিলিটিস। এসবিআই এর কাছে টোটাল আসলো 50 করোড়, কিন্তু তার মধ্যে 4 করোড় সে এইচডিএফসি ব্যাংকে জমা রেখে দিল। সো এখান থেকে নেট ডিমান্ড লায়াবিলিটি আসবে 50 - 4 46। ইরর হবে, তাই যদি ডবল করে গণনা যায় তাহলে ইরর হয়ে যাবে 50 কোটি। সো এটা নেট ডিমান্ড লায়াবিলিটি। এবার
আরবিআই মনিটারি পলিসির কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে। চলো ইনস্ট্রুমেন্ট দেখা যাক। CRR ক্যাশ রিজার্ভ রেশিও। সিআরআর যখন সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ পিপুল ব্যাংকে জমা দিলাম, আরবিআই হচ্ছে ব্যাংক, আরবিআই হচ্ছে পিতা, সব ব্যাংকের পিতা। সো আমরা যদি 10,000 জমা দিই ব্যাংকে, তাহলে 10,000 কিন্তু 4% আরবিআই বলে আমাকে জমা দেওয়া হবে। তুমি যদি পালিয়ে যাও তা 4% আরবিআই নিয়ে নিল, তাহলে আর 4% আরবিআই নিয়ে নেবে এখান থেকে, ব্যাংকের কাছ থেকে আরবিআই 4% নিয়ে নিল। সো টোটাল তাহলে ব্যাংকের কাছে টোটাল হচ্ছে 9,600 টাকা থাকছে। তাহলে এটাই ব্যাংক লোন দিবে। নেক্সট এটা আছে সিআরআর হলো ব্যাংক 10,000 যদি আমরা জমা দিই ব্যাংকে, ব্যাংক আরবে 4% নিয়ে নেবে। এরপর এসএলআর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। যখন 10,000 মধ্যে ব্যাংকে রাখলো, ব্যাংকে 10,000, এর মধ্যে 18% ব্যাংক নিজের সিকিউরিটি হিসেবে রাখতে হবে। 18% নিজের কাছে টাকা রাখতে হবে, 18% নিজের কাছে রাখতে হবে। 10,000 10%, 18% হচ্ছে 1,800 টাকা। 1,800 টাকা নিজের মধ্যে, এখানে কোনো সিকিউরিটি হিসাবে, এটি গভর্নমেন্ট গোল্ড হিসাবে থাকতে পারে, ক্যাশ হিসাবে থাকতে পারে, তারপর গভর্নমেন্ট সিকিউরিটি হিসাবে থাকতে পারে। সো এই 10,000 মধ্যে 18% ব্যাংক নিজে রাখতে হবে। তাহলে এভাবে আরবিআই এখানে সিআরআর 4%, এছাড়া এসএলআর 18%, 22% টাকা এমনি নষ্ট করে দিল ব্যাংকের, যে 22% টাকা রেখে দাও। সো বাদ বাকি তুমি টাকা লেন্ডিং দাও মানুষকে। আরবিআই ব্যাংক কাস্টমার, কাস্টমারের টাকা পর্যন্ত হলো 5 কোটি, 5 লাখ। সো ব্যাংকের কাছে গিয়েছে, এবার ব্যাংক সিকিউরিটি কাস্টমার বলে আমার বাড়ি রেখে দাও, আমার 5 লাখ টাকা দাও। ব্যাংক বলে আমি তোমার টাকা দিব ঠিকই, কিন্তু আমি ইন্টারেস্ট নেব 9%। সো 5 লাখের উপর 9%। কিন্তু ব্যাংকের কাছে সেই সময় টাকা নাই, তখন কি করবে? সেই সময় শর্ট টার্মের জন্য ব্যাংক আরবিআই কাছে যাবে, আরবিআই বাবা টাকা দেন। আর আরবিআই বলবে টাকা তো নাও কোনো সমস্যা নাই, টাকা তো দিয়ে দিব। তখন আরবিআই বলবে তুমি যে এদিকে 9% কাটতে যাবে, তুমি আমার 3% রেটে লাগবে তোমাকে। তখন ব্যাংক ঠিক আছে রাজি হলো, তাহলে 6% হিসাবে কাজ করবে ব্যাংক, তখন তার প্রফিট হবে 6%। কারণ এদিকে 9% তার কামাবে আর 3% দিয়ে দেবে, তার টোটাল ব্যাংকের 6% থাকবে। এটাই হচ্ছে রিভার্স, এটা হচ্ছে রেপো রেট। রিভার্স রেপো রেট 2। আরবিআই ব্যাংক কাস্টমার, এবার আরবিআই টাকা থাকতে পারে না, আরবিআই কাছে টাকা নাই, তখন আরবিআই ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের কাছে যাই বলবে আমার কাছে টাকা দাও। তখন ব্যাংক বলবে আমি যখন তোমার টাকা দিলাম তুমি তো রেট নিয়েছো 3%, তা আমার কিছু দাও। যদি 5% চায়, আর
আমি তোর বাপ, তো আমার বেশি টাকা নেবি, সো এখান থেকে 3% 2% ইন্টারেস্টে ব্যাংক আরবিআইকে দেয়। সো এটা হচ্ছে রিভার্স রেপো রেট, রিভার্স রেপো রেট। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, আরবিআই ব্যাংক কাস্টমার। ব্যাংক এসএলআর হিসাবে গভর্নমেন্ট সিকিউরিটি, গোল্ড, ক্যাশ এসএলআর হিসাবে জমা রেখেছে। এবার ওখান থেকে যদি বেশি, ওখানে হিসাবে ধরে 4% হিসাবে তো রেখেছে ব্যাংক, ওই এসএলআর এর রূপে আরো 0.25% রেট নিলে তাকে মার্জিন স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলে। মার্জিন স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এর উপর এসএলআর উপর যখন ইন্টারেস্ট দেয় তখন তাকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলে। এছাড়াও আরবিআই ওপেন মার্কেট অপারেশন, গভর্নমেন্ট সিকিউরিটি, ওপেন মার্কেট অপারেশন, গভর্নমেন্ট সিকিউরিটি এর দ্বারা ইনফ্লেশন কন্ট্রোল করে। সো মনিটারি পলিসি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারেস্ট রেট কম আর বাড়াতে অনেক এফেক্ট পড়ে দেশের ইকোনমিকে। এবার যদি ইন্টারেস্ট রেট কম হয় তার দেশের ইকোনমি গ্রোথ হবে, কারণ ইনভেস্টমেন্ট বাড়বে।